ভালোবাসা আর অহংকারের এক অদ্ভুত খেলা, যেখানে টাকার ঝনঝনানি আর আভিজাত্যের মোড়কে ঢাকা পড়েছিল মানুষের আসল রূপ। কিন্তু নিয়তি যখন তার নিজস্ব ছকে ঘুঁটি সাজায়, তখন সবচেয়ে উঁচু প্রাসাদের দেয়ালও কেঁপে ওঠে। ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা গুলশান। এখানকার রাস্তাগুলোতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা চকচকে বিলাসবহুল গাড়িগুলোই বলে দেয় এই এলাকার বাসিন্দাদের ব্যাংক ব্যালেন্সের ওজন। এমনই এক রাজকীয় প্রাসাদের মতো বাড়িতে বসবাস করত রিয়া সেন। রূপ, আধিজাত্য আর আকাশছোঁয়া অহংকার, এই তিনের এক নিখুঁত মিশ্রণ ছিল সে। তাকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছিল নিজের চারপাশের দেয়ালটা কেবল সমকক্ষ মানুষদের দিয়েই তৈরি করতে হয়। সেই ছোটবেলাতেই দেশের অন্যতম শীর্ষ এক ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারী আরিয়ান চৌধুরীর সাথে রিয়ার বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। দুই পরিবারের ব্যবসায়িক সম্পর্ক ছিল দীর্ঘদিনের, কিন্তু মজার বা হয়তো নির্মম সত্যটি হল, রিয়া কখনো আরিয়ানকে সামনাসামনি দেখেইনি। তার কাছে এই সম্পর্কটা ভালোবাসার নয়, বরং দুই সাম্রাজ্যের একটি লাভজনক চুক্তির মতো ছিল। অন্যদিকে আরিয়ান চৌধুরী এমন একটি নাম, যাকে দেশের পুরো ব্যবসা জগতে মানুষ অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের সাথে উচ্চারণ করত। কিন্তু তার মনের গহীনে সবসময়ই একটা প্রশ্ন অনবরত ঘুরপাক খেত: রিয়া কি আমাকে আমার নিজের জন্য পছন্দ করবে, নাকি কেবল আমার বিপুল সম্পদের জন্য? সে নিজের মনে বেশ কয়েকবার ভেবেছিল যে সরাসরি গিয়ে মেয়েটির সাথে দেখা করে নেবে, কিন্তু প্রতিবারই তার অন্তরাত্মা তাকে বলত সম্পর্কে জড়ানোর আগে তার আসল রূপটা জেনে নেওয়া বেশি জরুরি। অবশেষে একদিন আরিয়ান একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল। সে রিয়ার সাথে দেখা করতে যাবে, তবে নিজের আসল পরিচয় সম্পূর্ণ গোপন রেখে। আরিয়ান তার কোটি টাকার জমকালো পরিচয়কে সম্পূর্ণ একপাশে সরিয়ে রাখল। আলমারিতে থাকা দামি স্যুটের বদলে সে একটি অত্যন্ত সাধারণ শার্ট, কিছুটা বিবর্ণ হয়ে যাওয়া জিন্স এবং একজোড়া পুরনো জুতো পরল। তার হাত থেকে দামি ঘড়ি, চোখ থেকে ব্র্যান্ডের চশমা, এই সব কিছুই সে সযত্নে সরিয়ে রাখল। এখন তাকে দেখলে আর কোনোভাবেই কোনো বিজনেস টাইকুনের মতো মনে হচ্ছিল না, বরং রাস্তাঘাটে চলাফেরা করা নিতান্তই একটি সাধারণ ছেলের মতো লাগছিল। ঠিক সেই দিনটিতেই রিয়ার বাড়িতে একটি বিশাল জমকালো পার্টির আয়োজন ছিল, যেখানে শহরের নামি দামি ও বড় বড় মানুষেরা আমন্ত্রিত হয়ে এসেছিল। সবার পরনে চোখ ধাঁধানো দামি পোশাক, গেটের বাইরে বড় বড় গাড়ি, আর কেবলই লোক দেখানো আভিজাত্য। চারিদিকে যেন শুধু এই দৃশ্যটাই বিরাজ করছিল। রিয়া তার একদল বন্ধুদের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল, এবং উপস্থিত সবাই তার রূপ ও সাজের প্রশংসায় পঞ্চমুখ ছিল। ঠিক সেই মুহূর্তেই গেটের কাছাকাছি জায়গায় হঠাৎ করে একটা শোরগোল শোনা গেল, কারণ আরিয়ান সেই সাধারণ পোশাকেই পার্টিতে ভেতরে প্রবেশ করেছিল। রিয়ার তীক্ষ্ণ নজর আরিয়ানের ওপর গিয়ে পড়তেই তার মুখের হাসি খুশি অভিব্যক্তি মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ বদলে গেল। এই ভিখারির মতো ছেলেটা কে? সে তার পাশের বন্ধুকে অত্যন্ত নিচু স্বরে আস্তে করে জিজ্ঞেস করল। সিকিউরিটি গার্ড দৌড়ে এসে বলল, ম্যাম, ইনি নাকি বিশেষ করে আপনার সাথেই দেখা করতে এসেছেন। রিয়া ভীষণ রেগে আগুন হয়ে গেল এবং বলল, এমন ভিখারির মতো অবস্থায়, তাও আবার আমার এই এলিট পার্টিতে? আরিয়ান অত্যন্ত ধীর পায়ে তার কাছাকাছি হেঁটে এলো এবং শান্ত কণ্ঠে বলল, হাই রিয়া, আমি আজ তোমার সাথে দেখা করতে এসেছি। রিয়া চরম তাচ্ছিল্যের সাথে তাকে একদম ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং তারপর সবার সামনেই তাচ্ছিল্য ভরে হেসে ফেলল। সত্যি তুমি এই বেশে আমার সাথে দেখা করতে চলে এসেছ? এই কথা শুনে তার চারপাশের বন্ধুরাও অট্টহাসিতে মেতে উঠল। রিয়া সবার সামনে বেশ জোরে চিৎকার করেই বলল, তোমার মতো রাস্তার লোকেরা তো আমাদের বাড়ির গেটের বাইরে দাঁড়ানোরও বিন্দুমাত্র যোগ্য নয়, আর তুমি কিনা এত বড় সাহস করে সোজা ভেতরে চলে এসেছ। বিশাল সেই হলঘরের উপস্থিত প্রতিটি মানুষ এখন পিনপতন নীরবতায় তাদের দিকে তাকিয়েছিল, কিন্তু আরিয়ান একেবারে চুপচাপ ছিল। তবে তার নীরব চোখের দৃষ্টিতে লুকিয়ে থাকা অপমান আর কষ্টটা খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছিল। রিয়া চরম অপমানজনক সুরে খোঁটা দিয়ে বলল, তুমি আবার নিজেকে স্বপ্নে আমার সেই কোটিপতি বাগদত্ত ভেবে বসে আছো না তো? তার অহংকারী বন্ধুলা আবারও জোরে জোরে হাসতে লাগল, কিন্তু আরিয়ান মুখে এক চিলতে হালকা হাসির রেখা টেনে শান্ত গলায় বলল, যদি আমি সত্যিই সেই মানুষটি হই, তাহলে কি হবে? রিয়া ব্যঙ্গাত্মকভাবে দুই হাত দিয়ে তালি বাজিয়ে বলল, তাহলে আমি এক্ষুনি সবার সামনে তোমার পায়ে পড়ে ক্ষমা চাইব। তার এই কথা শুনে পুরো হলঘর আবারও হাসিতে ফেটে পড়ল। আরিয়ান একবার দৃষ্টি বুলিয়ে চারদিকে দেখল। পার্টির উপস্থিত প্রতিটি মানুষ কেবল তাকে নিয়েই চরম মজা করছিল। তারপর সে অত্যন্ত ব্যথিত চোখে রিয়ার দিকে তাকিয়ে আস্তে করে বলল, তুমি আমাকে মন থেকে একবার চেনার চেষ্টাই করলে না। এবং এই কথা বলেই সে পেছন ঘুরে দরজার দিকে চলে গেল।
আরিয়ান সেখান থেকে চলে যেতেই রিয়া আগের মতোই হাসতে হাসতে বলল, আজকাল যে কেউ রাস্তা থেকে উঠে এসে নিজেকে যা খুশি তাই দাবি করে বসে। তার কথা শুনে সবাই আবার হাসতে লাগল, কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই গেটের বাইরে থেকে একের পর এক নামি দামি বিলাসবহুল গাড়ির বিশাল এক বহর বাড়ির ভেতরে আসতে শুরু করল। মুহূর্তের মধ্যেই পুরো পার্টির পরিবেশ হঠাৎ করেই যেন এক জাদুমন্ত্রে বদলে গেল। আর ঠিক তখনই গার্ড দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে ভেতরে এলো। ম্যাম, আরিয়ান চৌধুরী স্যার এসেছেন। এই কথা শোনা মাত্রই রিয়ার হাত থেকে তার পানীয়ের দামি গ্লাসটি ফসকে মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। কি বলছিস তুই? তার মাথায় তখন শুধু একটাই মুখ পাগলের মতো ঘুরপাক খাচ্ছিল, কিছুক্ষণ আগের সেই অত্যন্ত সাধারণ দেখতে ছেলেটির মুখ। ভয়ে আর উত্তেজনায় রিয়ার দুই হাত থর থর করে কাঁপছিল এবং তার উদ্বিগ্ন নজর বারবার মেইন গেটের দিকেই চলে যাচ্ছিল। আরিয়ান চৌধুরী, সে অবিশ্বাসের সুরে আস্তে করে নিজের মনেই বিড়বিড় করে বলল, কারণ নিজের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটি তার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। মাত্র কয়েক মিনিট আগেই যে সাধারণ ছেলেটিকে সে এতগুলো মানুষের সামনে জঘন্যভাবে অপমান করেছিল, সে কি সত্যিই সেই দেশের অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তিটি ছিল? গেটের বাইরে একের পর এক চকচকে কালো রঙের বিলাসবহুল গাড়ি এসে সারি বেঁধে থামল, আর গার্ডরা তাদের দেখে সাথে সাথে স্যালুট দিয়ে সোজা হয়ে দাঁড়াল। কনভয়ের প্রথম গাড়ির দরজাটি খুলল এবং সেখান থেকে রাজকীয় ভঙ্গিতে নামল একটি সুদর্শন ছেলে, যার পরনে ছিল ব্যয়বহুল কালো স্যুট, পায়ে চকচকে জুতো আর আত্মবিশ্বাসে পরিপূর্ণ দীপ্ত এক মুখ। আর সে আর কেউ নয়, স্বয়ং আরিয়ান চৌধুরী। হলের ভেতরের পুরো পরিবেশ হঠাৎ করেই যেন মৃত্যুপুরীর মতো শান্ত হয়ে গেল। যারা এতক্ষণ ধরে অট্টহাসি হাসছিল, ভয়ে এখন তাদের নিঃশ্বাসও যেন গলার কাছে থেমে গিয়েছিল। বিস্ময়ে আর আতঙ্কে রিয়ার দুই চোখ বড় বড় হয়ে গেল এবং সে অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল, এ তো সত্যি সেই ছেলেটা। অবিকল একই চোখ, অবিকল একই মুখ, কিন্তু এখন তাকে দেখলে আর কোনোভাবেই কোনো সাধারণ রাস্তার ছেলের মতো লাগছিল না, বরং একজন অত্যন্ত ক্ষমতাশালী ও দাপুটে ব্যবসায়ীর মতোই লাগছিল। যে অহংকারী বন্ধুরা কিছুক্ষণ আগেও তাকে নিয়ে চরম মজা আর উপহাস করছিল, তারা এখন ভয়ে মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়েছিল। আরিয়ান অত্যন্ত ধীর এবং দৃঢ় পদক্ষেপে হলের ভেতরে প্রবেশ করল। তার সামনের দিকে ফেলা প্রতিটি কদমের সাথে সাথে তার উপস্থিতি যেন উপস্থিত সবার কাছে আরও বেশি গম্ভীর ও ভারী হয়ে উঠছিল। আরিয়ান সোজা হেঁটে এসে একেবারে রিয়ার সামনে এসে থামল, কিন্তু রিয়া ভয়ে আর লজ্জায় কোনো কথাই বলতে পারছিল না। তার গলার স্বর যেন কোথাও একদম হারিয়ে গিয়েছিল। দীর্ঘ কয়েক সেকেন্ড পর্যন্ত তাদের দুজনের মাঝে এক অদ্ভুত ও অস্বস্তিকর নীরবতা বিরাজ করছিল। তারপর আরিয়ান তার সেই শান্ত কিন্তু গম্ভীর গলায় প্রশ্ন করল, কি এবার আমাকে ঠিকমতো চিনতে পারলে তো? ভয়ে রিয়ার দুই হাত প্রবণভাবে কাঁপতে লাগল এবং সে তোতলাতে তোতলাতে বলল, আরিয়ান, আমি আসলে। কিন্তু এর বেশি সে আরেকটি শব্দ উচ্চারণ করতে পারল না। আরিয়ান একবার পুরো হলঘরের চারদিকে দেখল এবং তারপর উপস্থিত সবার দিকে ঘুরে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, ঠিক কিছুক্ষণ আগে আমি এই বাড়িতেই একজন অত্যন্ত সাধারণ ও হতদরিদ্র মানুষ হয়ে এসেছিলাম। উপস্থিত সবাই পিনপতন নীরবতায় তার কথা মন দিয়ে শুনছিল। সে আবার বলল, আমি নিজের চোখে দেখতে চেয়েছিলাম যে এই অভিজাত বাড়িতে মানুষ মানুষকে তার ভেতরের পরিচয় দিয়ে চেনে নাকি তার বাইরের দামি পোশাক দিয়ে বিচার করে। কথাগুলো বলে আরিয়ানের তীক্ষ্ণ নজর রিয়ার অপরাধী মুখের উপর স্থির হল এবং সে বলল, তবে আজ আমি খুব ভালোভাবে আমার সেই প্রশ্নের জবাব পেয়ে গেছি। লজ্জায় আর অনুশোচনায় রিয়ার দুই চোখে টলটলে জল চলে এলো এবং সে মাথা নিচু করে আস্তে করে বলল, আই এম এক্সট্রিমলি সরি। পুরো হলঘরের প্রতিটি মানুষ অবাক বিস্ময়ে তাকে দেখছিল, কারণ যে মেয়েটি কিছুক্ষণ আগেও নিজের মিথ্যে অহংকারে মত্ত হয়েছিল, এখন সে বাধ্য হয়ে সেই একই ছেলেটির সামনে মাথা নত করে দাঁড়িয়েছিল। আরিয়ান হালকা হাসল, কিন্তু তাতে গভীর কষ্ট মিশেছিল। সরি, সে আস্তে করে পুনরাবৃত্তি করল। সে আরও বলল, তুমি আজ শুধু আমাকে নয়, বরং আমার ভেতরের সরলতাকে, আমার আত্মসম্মানকে আর একজন মানুষ হিসেবে আমার অস্তিত্বকেই নির্মমভাবে প্রত্যাখ্যান করেছ। তার এই কথাগুলো শুনে পুরো পার্টির পরিবেশ এক নিমিষেই ভারী হয়ে উঠল। তখন রিয়া অঝরে কাঁদতে কাঁদতে বলল, আমি সত্যিই তোমাকে চিনতে পারিনি, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আরিয়ান সোজা তার অশ্রুসিক্ত চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকাল এবং প্রশ্ন করল, আজ যদি আমি আমার এই কোটিপতির রূপে এখানে ফিরে না আসতাম, যদি আমি সত্যিই সেই হতদরিদ্র সাধারণ ছেলেই থাকতাম, তাহলে কি তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে? রিয়া মুহূর্তের মধ্যে একেবারে চুপ হয়ে গেল, কারণ এই কঠিন প্রশ্নের কোনো সৎ জবাব তার কাছে সত্যিই ছিল না।
এখন সেই পার্টিতে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ এই ঘটনার পেছনের আসল সত্যিটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল, যার ফলে কিছুক্ষণ আগে যে ঘর হাসিতে ফেটে পড়ছিল এখন সেখানে শুধুই এক শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা বিরাজ করছিল। আরিয়ান একটা গভীর দীর্ঘশ্বাস নিল এবং বলল, যে কোনো সম্পর্ক কেবল পারস্পরিক সম্মান আর একে অপরকে বোঝাপড়ার মাধ্যমেই সুন্দরভাবে তৈরি হয়, আর যেখানে একটি সম্পর্কের শুরুটাই হয় এত চরম অপমান দিয়ে, সেখানে সামনে এগোনোর মতো আর কোনো আশাই অবশিষ্ট থাকে না। রিয়ার দুই চোখ থেকে তখন অঝোর ধারায় জল বইতে লাগল। সে সবার সামনেই দুই হাত জোড় করে কেঁদে কেঁদে বলল, প্লিজ আমাকে আমার ভুল শুধরানোর জন্য অন্তত একটা শেষ সুযোগ দাও। আরিয়ান নীরব থেকে কয়েক সেকেন্ড পর্যন্ত তার কান্নারত মুখটার দিকে তাকিয়ে রইল। তারপর সে দীর্ঘশ্বাস ছেড়ে নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল এবং বলল, এখন বড্ড বেশি দেরি হয়ে গেছে। তার বলা এই শেষ কথাগুলো রিয়ার বুকের ঠিক মাঝখানে বিষাক্ত তীরের মতো গিয়ে বিঁধল। আরিয়ান পেছন ঘুরে দরজার দিকে চলে যেতে লাগল এবং পুরো হলঘরের মানুষ স্তব্ধ হয়ে তাকে চলে যেতে দেখছিল। রিয়া ঠিক সেই জায়গাতেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল, ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়া এক অসহায় অবস্থায়, একেবারে একা। আরিয়ান সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই জমজমাট পুরো হলঘরটি যেন নিমিষেই খালি হয়ে গেল। আমন্ত্রিত মানুষজন কোনো কথা না বলে ধীরে ধীরে সেখান থেকে নিজেদের বাড়ির দিকে যেতে লাগল, কিন্তু সেই ঘর থেকে বের হওয়ার সময় উপস্থিত প্রত্যেকেই একবার হলেও আর চোখে রিয়ার সেই বিধ্বস্ত অবস্থার দিকে অবশ্যই তাকাচ্ছিল। সেই অহংকারী রিয়া, যে কিনা মাত্র কিছুক্ষণ আগেও সবার সামনে অট্ট হাসিতে মেতেছিল, এখন সে অঝোর কান্নায় ভেঙে পড়ে একা দাঁড়িয়েছিল। রিয়ার দুই হাত তখনও থরথর করে কাঁপছিল এবং তার দুই কানে বারবার আরিয়ানের বলা সেই একই কথা যাই প্রতিধ্বনিত হয়ে বাজছিল, যদি আমি সত্যিই সেই সাধারণ ছেলেই থাকতাম তাহলে কি তুমি আমাকে মেনে নিতে? তার নিজের কাছে এই নির্মম প্রশ্নের কোনো সদুত্তর ছিল না, আর ঠিক এই অপরাধবোধটাই তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেয়ে পুরোপুরি ভেঙে দিচ্ছিল। সেই ভয়ঙ্কর রাতে রিয়া নিজের বিশাল বড় ঘরে একা গুমড়ে বসেছিল। চারপাশের দামি আসবাবপত্র, সুন্দর সাজসজ্জা সবকিছু ঠিক আগের মতোই চকচক করছিল, কিন্তু আজ জীবনের প্রথমবারের মতো তার কাছে তারই চারপাশের জৌলুস আর সবকিছু একেবারে অর্থহীন ও ফাঁকা মনে হচ্ছিল। সে বিছানা থেকে উঠে ধীরে ধীরে তার বড় আয়নার সামনে গিয়ে দাঁড়ালো এবং এক দৃষ্টে নিজের প্রতিবিম্বকে দেখতে লাগল। আমি কি ভেতর থেকে সত্যি এত বেশি অহংকারী আর নীচ? সে কাঁদতে কাঁদতে নিজেকেই নিজে জিজ্ঞেস করল, আর তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়তে লাগল। তার বারবার কেবল এটাই মনে পড়তে লাগল কিভাবে সে এতগুলো গণ্যমান্য মানুষের সামনে আরিয়ানকে জঘন্যভাবে অপমান করেছিল, কিভাবে সে তার ভেতরের মনুষ্যত্বকে বিন্দুমাত্র সম্মান না করে কেবল তার সাধারণ পোশাক দেখে তাকে বিচার করেছিল। রিয়া আয়নার দিকে তাকিয়ে আস্তে করে বলল, আমি আসলে তাকে মানুষ হিসাবে নয় বরং তার স্ট্যাটাস আর ব্যাংক ব্যালেন্সকে বিচার করেছি, এবং আজ সে খুব ভালোভাবে বুঝতে পারছিল যে তার এই অন্ধ অহংকারের ভুলটা ঠিক কতটা বড় ছিল। অন্যদিকে আরিয়ান তখন তার বিলাসবহুল গাড়ির পেছনের সিটে চুপচাপ বসেছিল। বাইরে রাতের শহরের ঝলমলে আলো চমকাচ্ছিল, কিন্তু তার নিজের মনের ভেতরে ছিল একরাশ ঘন অন্ধকার। সে অনেক আশা নিয়ে ভেবেছিল হয়তো রিয়া অন্য সব বস্তুবাদী মেয়েদের চেয়ে আলাদা হবে, হয়তো সে তাকে একজন সাধারণ মানুষ হিসেবে বুঝবে, কিন্তু বাস্তবে যা ঘটল তা তার সরল হৃদয়কে পুরোপুরি ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। নিজের বিশাল প্রাসাদে পৌঁছে আরিয়ান কারোর সাথে কথা না বলে সোজা নিজের ঘরে চলে গেল। তখন তার বাবা তাকে চিন্তিত মুখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার হবু স্ত্রীর সাথে দেখা কেমন হল? আরিয়ান বাবার কথা শুনে কয়েক সেকেন্ড একেবারে চুপ রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের এই বিয়ের সম্পর্ক শুরু হওয়ার আগেই চিরতরে শেষ হয়ে গেছে বলে ধরে নিন। ছেলের মুখে এমন কথা শুনে তার বাবা ভীষণ চমকে উঠলেন এবং বললেন, কিছু না হতেই এত তাড়াতাড়ি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে? যেখানে একজন মানুষের প্রতি ন্যূনতম সম্মান থাকে না, সেখানে যে কোনো সম্পর্ক শুধু লোক দেখানো নামের হয়। এই কথা বলার সময় তার গলার স্বরে লুকিয়ে থাকা গভীর কষ্টটা খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছিল। ওদিকে রিয়া নিজের ঘরে অনুশোচনায় ছটফট করে সারা রাত এক ফোঁটাও ঘুমোতে পারল না, এবং ভোরের আলো ফুটতেই সে একটা দৃঢ় সিদ্ধান্ত নিল, আমি আমার এই মারাত্মক ভুল যে কোনো মূল্যে শুধরে নেব, এর জন্য আমার সাথে যা কিছুই হয়ে যাক না কেন। রিয়া জীবনের প্রথমবারের মতো নিজের আলমারি ভর্তি সব দামি ও ব্র্যান্ডের পোশাক ছেড়ে দিল
এবং নিজের জন্য একটি অত্যন্ত সাধারণ সালোয়ার স্যুট পরার জন্য বেছে নিল। মুখে কোনো প্রকার মেকআপের প্রলেপ ছাড়াই সে সাধারণ বেশে বাড়ির বাইরে বেরোল, যা দেখে তার বাড়ির প্রতিটি সদস্য চরম অবাক হয়ে গিয়েছিল। রিয়া সেই সাধারণ বেশেই সোজা আরিয়ানের বিশাল বহুজাতিক কোম্পানিতে পৌঁছে গেল, কিন্তু রিসেপশনে দাঁড়িয়ে থাকা দায়িত্ব পালনরত মেয়েটি তাকে ভেতরে যেতে থামাল। এক্সকিউজ মি ম্যাম, বসের সাথে আপনার কি কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট আছে? রিয়া আগের সেই অহংকার ভুলে শান্ত হয়ে বলল, না, আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, কিন্তু আমার ওর সাথে একবার দেখা করাটা জীবনে খুব বেশি জরুরি। রিসেপশনিস্ট কড়া গলায় বলল, আই এম ভেরি সরি ম্যাম, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি কোনোভাবেই স্যারের সাথে দেখা করতে পারবেন না। রিয়া এমন প্রত্যাখ্যান শুনে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর বিনীতভাবে বলল, ঠিক আছে, আপনি ওকে না বলা পর্যন্ত আমি এখানে বসেই অপেক্ষা করব। এভাবেই রিসেপশনে বসে ঘণ্টার পর ঘণ্টা সময় কেটে গেল, কিন্তু রিয়া একটুও বিরক্ত না হয়ে চুপচাপ সেখানেই বসে রইল। আগে যে কোনো জায়গায় গেলে লোকেরা তাকে তার জৌলুস দেখে চিনতে পারত ও সম্মান করত, কিন্তু আজ এই সাধারণ বেশে কেউ তার দিকে ফিরেও মনোযোগ দিচ্ছিল না। জীবনে আজই প্রথমবার সে নিজের মর্মে মর্মে অনুভব করতে পারছিল যে কাউকে তার সাধারণ রূপের জন্য উপেক্ষা করলে ভেতর থেকে ঠিক কতটা অপমানিত লাগে। ওপরে নিজের গ্লাস ঘেরা বিলাসবহুল কেবিন থেকে আরিয়ান হঠাৎ করেই নিচে ওয়েটিং লাউঞ্জের দিকে তাকালো, এবং সে ভীষণ চমকে গেল, কারণ সেখানে সাধারণ বেশে রিয়া বসেছিল। সে খুব সহজেই বুঝতে পারল যে মেয়েটা নিশ্চয়ই তার গতরাতের ব্যবহারের জন্য ক্ষমা চাইতে এসেছে। আরিয়ান নিজের রাগ চেপে কিছুক্ষণ দূর থেকেই তাকে দেখতে লাগল। তারপর সে ইন্টারকমে রিসেপশনে ফোন করে আস্তে করে নির্দেশ দিল, ওকে গিয়ে পরিষ্কার বলে দাও যে আমি আজ খুব ব্যস্ত আছি। রিসেপশনিস্ট মেয়েটি রিয়ার কাছে এসে বিরক্তি নিয়ে বলল, ম্যাম, স্যার জানিয়েছেন তিনি আজ ভীষণ ব্যস্ত, তাই কোনোভাবেই তিনি আজ আপনার সাথে দেখা করতে পারবেন না। এই প্রত্যাখ্যান শুনে রিয়ার দুই চোখে আবারও জল চলে এলো, কিন্তু এবার সে আর আগের মতো কোনো প্রতিবাদ বা চিৎকার করল না। সে সোফা থেকে উঠে দাঁড়ালো এবং অত্যন্ত আস্তে করে বিনয়ের সাথে বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি কাল আবার আসব। সেদিন রিয়া আরিয়ানের অফিস থেকে খালি হাতেই ফিরে গেল ঠিকই, কিন্তু তার বুকের ভেতরে নিজেকে বদলানোর একটি নতুন ও দৃঢ় সংকল্প জন্ম নিয়েছিল। সে মনে মনে শপথ নিল যে এখন সে শুধু মৌখিকভাবে ক্ষমাই চাইবে না, বরং নিজের ভেতরের সত্তাকে পুরোপুরি বদলে একজন ভালো মানুষ হয়ে দেখাবে। রিয়া এখন আর সত্যিই সেই আগের অহংকারী রিয়া ছিল না। আগে যেখানে তার চলাফেরার প্রতিটি পদক্ষেপে কেবলই দাম্ভিকতা আর অহংকার ঝরে পড়ত, এখন সেখানে শুধুই এক অদ্ভুত সরলতা আর গভীর অনুশোচনা বিরাজ করছিল। এরপর থেকে টানা বেশ কয়েকদিন রিয়া নিয়ম করে প্রতিদিন আরিয়ানের অফিসে দেখা করার জন্য যেতে থাকল। কখনো সে সকালবেলায় যেত, আবার কখনো বিকেলবেলায় গিয়ে বসে থাকত, কিন্তু প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও সে প্রতিবারই সেই একই উত্তর পেত, স্যার ভীষণ ব্যস্ত আছেন, তাই আজ দেখা হবে না। অফিসের কর্মরত সাধারণ লোকেরা এখন এই সাধারণ মেয়েটিকে নিয়মিত দেখে চিনতে শুরু করেছিল, এবং কিছু মানুষ নিজেদের মধ্যে নিচু গলায় বলাবলি করত, আরে, এ তো সেই অহংকারী মেয়েটা না যে পার্টিতে আমাদের স্যারকে সবার সামনে অপমান করেছিল। রিয়া নিজের কানে তাদের এইসব কানাঘুষো শুনতে পেত, কিন্তু এখন এসব শুনেও সে প্রতিবাদ করে আর কিছুই বলত না। যে রূপবতী মেয়েটির অহংকারী চোখ সবসময় সবার অপরে থাকত, আজ অপরাধ বোধে তার সেই সুন্দর চোখ দুটোই মাটির দিকে নিচু হয়েছিল। হঠাৎ একদিন রিয়া আরিয়ানের অফিসে অপেক্ষা করতে গেল না, বরং শহরের এক প্রান্তে থাকা বস্তির একটি ছোট এনজিওতে গিয়ে পৌঁছে গেল। সেই এনজিওটিতে অনেক অসহায় ছোট ছোট বাচ্চারা ছিল। তাদের মধ্যে কেউ ছিল পিতৃমাতৃহীন অনাথ, আবার কেউ বা ছিল হতদরিদ্র গরিব, কিন্তু অভাব থাকা সত্ত্বেও তাদের নিষ্পাপ চোখে এক সত্যিকারের অপার্থিব আনন্দ ফুটেছিল। একটি ধুলোমাখা ছোট বাচ্চা মেয়ে দৌড়ে রিয়ার কাছে এলো এবং তার হাত ধরে মিষ্টি করে বলল, দিদি, তুমি কি আজ আমাদের সবার সাথে খেলবে? বাচ্চাটার এমন নিষ্পাপ ভালোবাসা দেখে রিয়ার চোখ আনন্দে আর আবেগে জলে ভরে এলো, এবং সে জীবনের প্রথমবারের মতো স্ট্যাটাসের কথা না ভেবেই মুচকি হেসে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ, অবশ্যই খেলব। সারাদিন ধরে সেদিন রিয়া সেই অনাথ বাচ্চাদের সাথে মাঠে দৌড়াদৌড়ি করে খেলল, নিজ হাতে তাদের খাবার খাইয়ে দিল, এবং জীবনের প্রথমবারের মতো সে নিজের ভেতর থেকে এক অদ্ভুত প্রশান্তি ও আনন্দ অনুভব করল। এখন থেকে রিয়া আরিয়ানের অফিসে না গিয়ে প্রতিদিন নিয়ম করে সেই এনজিওতে যেতে শুরু করল। তার জীবনের সেই সব দামি পোশাক, রাতের ঝলমলে পার্টি, লোক দেখানো স্ট্যাটাস, এইসব মিথ্যে জিনিস চিরতরে পেছনে পড়ে রইল। এখন তার এই নতুন জীবনে কেবলই মানুষের প্রতি সরলতা, নিঃস্বার্থ সেবা এবং নিজের কাজের প্রতি এক গভীর সততা চলে এসেছিল।
আরিয়ান তার সোর্স মারফত ধীরে ধীরে রিয়ার এই পরিবর্তনের সব কিছুই জানতে পারল। একদিন তার এক বিশ্বস্ত কর্মচারী তাকে এসে বলল, স্যার, ওই রিয়া ম্যাম তো আপনার এখানে আসা বাদ দিয়ে এখন প্রতিদিন বস্তির একটি এনজিওতে যান এবং সেখানে গরিব বাচ্চাদের সাথে সারাদিন কাজ করেন। কর্মচারীর মুখে এই কথা শুনে আরিয়ান ভেতর থেকে বেশ একটু চমকে গেল এবং অবাক হয়ে জিজ্ঞেস করল, সত্যি বলছো তুমি? আরিয়ানের মনের ভেতরে তখন একসাথে দুটো বিপরীত আওয়াজ অনবরত যুদ্ধ করছিল। একটি মন তাকে বলছিল যে মেয়েটার এসব কাজও হয়তো শুধু তার মন পাওয়ার জন্য লোক দেখানো অভিনয়, কিন্তু আরেকটি মন তাকে বলছিল যে হয়তো মেয়েটা নিজের ভুল বুঝতে পেরে সত্যি ভেতর থেকে বদলে যাচ্ছে। মনের এই দ্বন্দ্ব দূর করার জন্য একদিন আরিয়ান নিজেই চুপচাপ সেই ছোট এনজিওতে গিয়ে উপস্থিত হল এবং তাকে পরীক্ষা করার জন্য এবারও সে সেই আগের মতোই সাধারণ আর বিবর্ণ পোশাকেই সেখানে গিয়েছিল। আরিয়ান একটু আড়ালে দাঁড়িয়ে দূর থেকেই সব দৃশ্য দেখতে লাগল। সে দেখল রিয়া কোনো দ্বিধা ছাড়াই ধুলোমাখা মাটিতে বসেছিল। সে মন খুলে অনাথ বাচ্চাদের সাথে হাসছিল এবং পরম মমতায় তাদের নিজ হাতে খাইয়ে দিচ্ছিল। এবং আরিয়ানের কাছে সবচেয়ে বড় ও বিস্ময়কর যে ব্যাপারটা মনে হল তা হল রিয়ার চেহারায় বা আচরণে তিলমাত্র কোনো লোক দেখানো বা মেকি ভাব ছিল না। আরিয়ানের দুই চোখে তখন চরম বিস্ময় খেলা করছিল। সে মনে মনে ভাবল, এ কি সত্যিই সেই অহংকারী মেয়ে রিয়া যাকে আমি সেই রাতে পার্টিতে দেখেছিলাম? ঠিক এমন সময়ই একটি ছোট ছেলে দৌড়ে এসে পেছন থেকে আরিয়ানের হাত শক্ত করে ধরে ফেলল এবং বায়না ধরে বলল, দাদা, তুমিও এসো না আমাদের সাথে একটু খেলো। আরিয়ান বাচ্চাটার কথা শুনে মিষ্টি করে হাসল এবং কোনো দ্বিধা ছাড়াই ধুলোর মধ্যে সেখানেই বসে পড়ল। আর ঠিক তখনই রিয়া সেদিকে তাকাতেই তাকে দেখামাত্রই চিনে ফেলল। আরিয়ানকে এত কাছে দেখে রিয়ার চোখে অনুশোচনার কারণে হালকা একটা ভয়ের ছাপ ছিল, কিন্তু এবার সে আর অপরাধীর মতো নিজের চোখ মাটির দিকে নামিয়ে নিল না। রিয়া মাটি থেকে উঠে ধীরে ধীরে হেঁটে তার একদম কাছে এলো এবং অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আরে, তুমি হঠাৎ এই এনজিওতে এখানে? আরিয়ান আগের মতোই একেবারে শান্ত কণ্ঠে সোজাসাপটা উত্তর দিল, হ্যাঁ, আমি এখানে কেবল তোমার এই নতুন রূপটা নিজের চোখে দেখতে এসেছি। তার মুখে এই কথা শুনে রিয়ার দুই চোখে আবার অনুতপ্ত জল চলে এলো এবং সে বলল, আমি মন থেকে নিজেকে পুরোপুরি বদলাতে চাই, কারণ আমি অহংকারের বশে আমার জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলেছিলাম। আর এই এনজিওতে এসে এই গরিব বাচ্চাদের সেবা করা, এসব কি তুমি শুধু আমাকে খুশি করার জন্যই করছো? আরিয়ান সন্দেহ নিয়ে জিজ্ঞেস করল। রিয়া খুব দৃঢ়তার সাথে দুই দিকে মাথা নাড়ল এবং বলল, একদমই না। প্রথম দিকে হয়তো আমি শুধু তোমাকে পাওয়ার লোভে নিজেকে বদলাতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি একজন সত্যিকার মানুষ হিসেবে নিজেকে নতুন করে বোঝার জন্যই বদলাচ্ছি। রিয়ার এই পরিণত ও সৎ কথার কোনো যুক্তিসঙ্গত উত্তর আরিয়ানের কাছে ছিল না এবং সে প্রথমবারের মতো তার অন্তরের গভীর থেকে অনুভব করল যে মেয়েটির ভেতরের এই পরিবর্তনটা শতভাগ আসল এবং খাঁটি। বস্তির সেই ছোট এনজিওর দিনটি আরিয়ান এবং রিয়া তাদের দুজনের জীবনের দৃষ্টিভঙ্গিকেই নতুন করে অনেক কিছু বদলে দিয়েছিল। আরিয়ান জীবনের প্রথমবারের মতো রিয়াকে তার মিথ্যে অহংকার আর কোনো লোক দেখানো মেকি ভাব ছাড়া একদম সাদামাটা রূপে দেখেছিল, আর রিয়াও প্রথমবারের মতো তার নিজের ভেতরের আসল সত্তাকে সত্যি সুন্দরভাবে বুঝতে পেরেছিল। ওই দিনের পর আরিয়ান আবার তার ব্যবসার ব্যস্ত কাজে ফিরে গেল ঠিকই, কিন্তু তার মস্তিষ্কে বারবার কেবল ওই একটি দৃশ্যই ফিরে ফিরে আসছিল, যেখানে রিয়া সাধারণ পোশাকে অনাথ বাচ্চাদের সাথে প্রাণ খুলে হাসছে। তার মনে এখন মেয়েটার প্রতি জমে থাকা সেই পুরনো রাগটা অনেক কম ছিল, বরং তাকে নিয়ে নতুন প্রশ্ন বেশি জাগছিল। তার যুক্তিবাদী মস্তিষ্ক তাকে বলছিল যে মেয়ে একবার তাকে মানুষের মতো সম্মান দেয়নি, সে সুযোগ পেলে আবারও আগের রূপে বদলাতে পারে। কিন্তু তার নরম মন বারবার যুক্তি খণ্ডন করে বলছিল যে পৃথিবীতে ভুল করা প্রতিটি মানুষেরই নিজের ভুল শোধরানোর জন্য একটি দ্বিতীয় সুযোগ অবশ্যই পাওয়া উচিত। নিজের মনের সাথে অনেক যুদ্ধ করে শেষ পর্যন্ত আরিয়ান নিজে থেকেই রিয়াকে দেখা করার জন্য খবর দিয়ে ডাকল। তবে এবারের দেখা করার জায়গাটি কোনো 5 স্টার হোটেল ছিল না, বরং ছিল সেই বস্তির এনজিও। রিয়া তার সেই সাধারণ সালোয়ার কামিজ পোশাকেই দেখা করতে এলো। তার চেহারায় না ছিল কোনো মেকআপের প্রলেপ, না ছিল সেই পুরনো দাম্ভিক অহংকার। তার ঠোঁটে ছিল শুধু একটি প্রশান্ত ও সত্যিকারের হাসি। আরিয়ান কোনো ভনিতা না করে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
আমি শেষবারের মতো জানতে চাই, তুমি কি ভেতর থেকে সত্যিই বদলে গেছো, নাকি এসব গরিবের সেবা করা শুধু আমার মন পাওয়ার জন্য তোমার একটা লোক দেখানো কৌশল? রিয়া এক মুহূর্ত না ভেবে উত্তর দিল, যদি আমার এই কাজগুলো কেবলই লোক দেখানো অভিনয় হতো, তবে আমি আবার সেই বিলাসবহুল জীবনেই ফিরে যেতাম, যেখানে স্বার্থপর মানুষগুলো আমাকে আমার টাকার জন্য মাথায় করে রাখত। কিন্তু এখন আমি এই ধুলোমাখা জায়গাতেই আসল শান্তি খুঁজে পাই, কারণ এখানকার মানুষগুলো আমাকে আমার স্ট্যাটাস দিয়ে নয়, বরং আমার মন দিয়ে চেনে। আরিয়ান মুগ্ধ হয়ে টানা কয়েক সেকেন্ড শুধু তার ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে দেখতে লাগল। সে বুঝতে পারল যে এবার মেয়েটার চোখে বিন্দুমাত্র কোনো অহংকার লুকিয়েছিল না, সেখানে কেবলই এক সমুদ্র পরিমাণ সততা ছিল। আরিয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা, আজ যদি আমি আমার সব সম্পত্তি হারিয়ে আবার সেই রাস্তার সাধারণ ছেলে হয়ে যাই, তাহলে কি তুমি সারা জীবন আমার সাথে এভাবেই থাকবে? রিয়া এই অদ্ভুত প্রশ্ন শুনে মিষ্টি করে হাসল এবং বলল, বিশ্বাস করো, এখন আমার কাছে তোমার বাইরের এই কোটিপতি পরিচয় নিয়ে সত্যি আর কিচ্ছু যায় আসে না, কারণ আমি তোমার ভেতরের আসল মানুষটাকে খুব ভালোভাবে চিনে বুঝে গেছি। এই কথা শোনার পর আরিয়ানের গম্ভীর মুখেও একটা তৃপ্তির হালকা হাসি ফুটে উঠল। সে আস্তে করে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, তাহলে কি আমরা সব অতীত ভুলে একসাথে একটা নতুন শুরু করতে পারি? রিয়ার দুই চোখে আবারও বাঁধভাঙা জল চলে এলো, কিন্তু এবার তার চোখের এই জল কোনো গনুশোচনা বা কষ্টের নয়, বরং তা ছিল পরম পাওয়ার আনন্দের। সে খুশি মনে সম্মতি দিয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ, অবশ্যই। আরিয়ান পরম নির্ভরতায় তার বাড়িয়ে দেওয়া হাতটি শক্ত করে ধরল। তবে এবার তাদের এই পবিত্র সম্পর্কটি কোনো টাকা, স্ট্যাটাস বা লোক দেখানো চুক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়নি, বরং এটি পারস্পরিক বোঝাপড়া, অটুট সম্মান আর সত্যিকারের ভালোবাসার মজবুত ভিত্তির ওপর তৈরি হয়েছিল। কিছুদিন পর সেই বস্তির এনজিওতেই অত্যন্ত ঘরোয়াভাবে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানকার অনাথ বাচ্চারা সবাই ভীষণ খুশি ছিল, কারণ আজ তাদেরই মাঝে অত্যন্ত আনন্দের সাথে একটি বিশেষ বিয়ে সম্পন্ন হচ্ছিল। সেখানে না ছিল কোনো 5 স্টার হোটেলের বড় পার্টি, না ছিল কোনো রাজকীয় লোক দেখানো আয়োজন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল শুধু মুগ্ধ করা সরলতা, শিশুদের পবিত্র হাসি আর কিছু সত্যিকারের ভালো মনের মানুষ। আরিয়ান আর রিয়া হাসি মুখে ঠিক সেই জায়গাতেই একে অপরকে বিয়ে করল, যেই সাধারণ জায়গায় এসে তারা তাদের জীবনের আসল অর্থ ও উদ্দেশ্যকে বুঝতে পেরেছিল। তাদের বিয়ের সেদিন মাথার উপর না কোনো বিদেশি দামি ঝাড়বাতি জ্বলছিল, আর না গেটের বাইরে অতিথিদের বিলাসবহুল গাড়ির কোনো দীর্ঘ বহর ছিল। তবুও তাদের দুজনের কাছেই সেই সাধারণ মুহূর্তটিই ছিল জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় মুহূর্ত। কারণ যেই মেয়েটার মনে একসময় কেবলই পাহাড়সম অহংকার ছিল, সেখানে এখন জলের মতো সরলতা ছিল। তাদের সম্পর্কে যেখানে কখনো শুধু লোক দেখানো ব্যবসায়িক ব্যাপার ছিল, সেখানে এখন কেবলই সততা ছিল। আর প্রথম দেখায় যেখানে কখনো শুধু তিক্ত অপমান ছিল, সেখানে এখন একে অপরের প্রতি অসীম সম্মান আর খাঁটি ভালোবাসা বিরাজ করছিল। রিয়া সেদিন কেবল স্বামী হিসাবে আরিয়ানের হাতই ধরেনি, বরং সে নিজের অতীত জীবনের সব চরম ভুলগুলোকে মন থেকে স্বীকার করে নিয়ে একটি সুন্দর ও নতুন জীবনকে চিরতরে আপন করে নিয়েছিল। আর অন্যদিকে আরিয়ানও তার কাজের মাধ্যমে পুরো সমাজকে এটা প্রমাণ করে দিয়েছিল যে মানুষের জীবনের আসল ধন সম্পদ কখনোই ব্যাংক ব্যালেন্স বা টাকায় থাকে না, বরং তা মানুষের সুন্দর মনের চিন্তা আর খাঁটি মনুষ্যত্বের মধ্যেই বেঁচে থাকে। দিন শেষে একজন মানুষের প্রকৃত পরিচয় কখনোই তার পরনের দামি পোশাক, সমাজের উঁচু স্ট্যাটাস বা পৈতৃক দৌলত দিয়ে পরিমাপ করা হয় না, বরং তার বিনয়ী আচরণ আর সুন্দর মন দিয়েই বিচার করা হয়। কারণ পৃথিবীর যে কোনো সুন্দর সম্পর্ক কখনোই কাগজে টাকা দিয়ে কেনা যায় না, বরং তা অটুট সম্মান আর সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসা দিয়েই তিলে তিলে তৈরি হয়। যদি আপনাদের রিয়া আর আরিয়ানের এই আবেগপূর্ণ গল্পটি একটু হলেও হৃদয় ছুঁয়ে যায়, যদি আপনারাও আমাদের মতো অনুভব করে থাকেন যে একজন মানুষের আসল পরিচয় তার সুন্দর মন এবং ভালো আচরণের মধ্যেই লুকিয়ে থাকে, তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন, যাতে এমন শিক্ষণীয় আরও সত্য ঘটনা আমরা নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসতে পারি। এই গল্পটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাদের লিখে জানাবেন। আপনাদের কি সত্যি মনে হয় যে রিয়া তার ভুলের পর দ্বিতীয়বার সুযোগ পাওয়ার পুরোপুরি যোগ্য ছিল? আর যদি আপনারা নিয়মিত এমন শিক্ষণীয়
আবেগপূর্ণ এবং হৃদয় ছুঁয়ে যাওয়া সুন্দর গল্প শুনতে পছন্দ করেন তবে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন যাতে আমাদের আপলোড করা প্রতিটি নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে ঠিক আপনার কাছেই পৌঁছায় কারণ আমাদের এই চ্যানেলের প্রতিটি গল্পই শুধু নিছক কোনো গল্প নয় বরং এটি আমাদের জীবনের এক গভীর অনুভূতি।